তোমার প্রতিদ্বন্দ্বী জাস্টিস গাঙ্গুলি, তিনি তো এখন লোকসভায় বসছেন, তিনি এখন এমপি, যদিও বিগত কয়েক সপ্তাহে নির্বাচনের রেজাল্ট বেরোবার পর খুব একটা তিনি প্রচারের আলোতে আসেননি, সুতরাং তার প্রথম বক্তৃতাও শোনা গেছে বলে আমি এখনো জানি না, হয়তো দেননি। সুতরাং তার পারফরমেন্সকে অ্যাসেস করার মতো পজিশনে আমরা এখনো নেই, কিন্তু তুমি তাকে খুব ক্লোজলি তো দেখলে প্রতিদ্বন্দ্বী হিসাবে, তোমার অ্যাসেসমেন্ট কি? আমার অ্যাসেসমেন্ট হচ্ছে তিনি একজন অভদ্র ব্যক্তি ব্যক্তিগতভাবে, মানে ভদ্রতা জ্ঞান তার নেই। কারণ কিভাবে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে হয়, আপনি কিছু কিছু ভিডিও নিশ্চয়ই দেখেছেন, কি ব্যবহার করেছেন আপনাদেরই সহকর্মীদের সাথে, পার্টির কর্মীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা উনি জানেন না। বহু বিজেপি কর্মীদের সাথে তাকে খারাপ ব্যবহার করেছে তিনি, আমি সংবাদ মাধ্যমের থেকেই খবর পেয়েছি। ফলে তার ভদ্রতা নিয়ে তার উপর একটু কাজ করার প্রয়োজন আছে মনে হয়। আমি তমলুকবাসীকে অভিনন্দন জানিয়েছিলাম যে তারা এরকম একজন সাংসদকে বেছেছেন। এবার আমি বলবো তমলুকের মানুষই বুঝবেন তারা কাকে নির্বাচিত করেছেন। 5 বছরে কতবার দেখা পাবেন, দিব্যেন্দু অধিকারীরও দেখা পাননি, এর দেখা আরোই পাবেন না, আমি এটা লিখে দিতে পারি। হ্যাঁ, এবং মানুষ কপাল চাপড়াবেন কাকে ভোট দিয়ে জিতিয়েছেন, এবং তমলুকের মানুষ সেটা বুঝুন, তা আপনাদের এটা বোঝা উচিত যে আপনারা কাকে ভোট দিয়ে জিতিয়েছেন। দেখুন, আমি এর বাইরে কিচ্ছু বলবো না, আমি শুধু এইটুকু বলতে পারি, এই ব্যক্তি অনেক আশা নিয়ে এসেছিলেন রাজনীতিতে। উনি ভেবেছিলেন সেন্ট্রালের মন্ত্রী হবেন, ওনাকে করা হয়নি, ওই জন্য উনি একটু আরো চুপচাপ হয়ে গেছেন। আমি বলছি তিনি মানে এখন মানে বেশ মানে দুঃখে রয়েছেন, রাগান্বিত রয়েছেন। হ্যাঁ, অথবা শুভেন্দু অধিকারী তাকে যে মার্জিন প্রমিস করেছিল আপনাকে জেতাবো, সেই মার্জিন দিতে পারেননি, সেই কারণে তিনি একটু ডিমোরালাইজড সব দিক থেকে। তো স্বাভাবিকভাবে, এবং উনি ভেবেছিলেন যে বাংলা থেকে হয়তো তার 30 জন কলিগ আরো যাবে পার্লামেন্টে, তাদের মাঝখানে ঘিরে বসবেন। কিন্তু উনি দেখতে পাচ্ছেন বাংলায় তিনি যাদেরকে শত্রুপক্ষ মনে করেন তারাই তার চাইতে বেশি গিয়েছে, একা একা উঠে দাঁড়িয়ে ওভাবে বক্তৃতা দিচ্ছেন। হয়তো তার 240 জন রয়েছে, কিন্তু বাংলায় যখন চতুর্দিকে তাকাচ্ছেন দেখছেন আগের থেকে আসনগুলো ফাঁকা হয়ে গিয়েছে। ফলে দুঃখ, ব্যথা, বেদনা, এক মন্ত্রী না করা, 2 মার্জিন সেরকম না আসা, 3 হচ্ছে তার কলিগের সংখ্যা কমে যাওয়া, এই সব কিছু নিয়ে তিনি যতটা হাই প্রোফাইল এন্ট্রি ওনার হয়েছিল এবং ইলেকশনে জেতার পর কোথাও গিয়ে তারা তুমি বলার চেষ্টা করছে যে বিষয়টা কিছুটা ফিজল আউট করে গেছেন, মানে তোমার কি মনে করেন কোনো আশঙ্কা আছে যে তিনি কতদিন রাজনীতিতে থাকবেন? আমি এটা তমলুকের প্রত্যেকটা বক্তৃতায় বলেছি যে আপনারা যদি এনাকে জিতিয়েও দেন, ইনি যদি 2 বছর রাজনীতিতে টিকে যান, তাহলে আপনারা আমাকে এসে বলবেন। ইনি 2 বছর, আমি আজকে আপনার ক্যামেরার সামনে বলছি, ইনি 2 বছর রাজনীতিতে সাস্টেন করুন। 2026-এর বিধানসভা নির্বাচনের পর আমি তা অনেক বেশি টাইম দিলাম, অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে থাকবেন না, রাজনীতিতেই হয়তো উনি থাকবেন না, উনি মিলিয়ে নেবেন আমার কথা। উনি এখনো একটা আশায় বসে আছেন, হয়তো 26-এ যদি পার্টি একটু আবার একটা রাজনৈতিক উত্থান হয়, কিন্তু তো স্বাভাবিক, 22 থেকে যদি 215 হয় তাহলে 29 থেকে সেই ঝাপটার একটু বেশি হবে। তাহলে তৃণমূল, আমি আজকে আপনার ক্যামেরার সামনে বলে যাচ্ছি, 230 টাচ করবে 26-এ। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব বেশি যদি আর রাজনীতিতে থাকেন তাহলে 2 বছর। অবাক হবেন না যদি দেখেন তমলুকে একটা বাই ইলেকশন হচ্ছে 2 বছর। আমাকে একটা কথা বলো, তোমার দলেও এমন কিছু মানুষকে টিকিট দেওয়া হয়েছে যাদেরকে নিয়েও অনেকের মনে অনেক সন্দেহ আছে যে তারাও রাজনীতিতে কতদিন ইন্টারেস্ট ধরে রাখতে পারবে, এক্সাম্পল দিন। যেমন রচনা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখনো অবধি যে কজন ফিল্ম স্টার বা রাজনীতির বাইরের জগৎ থেকে এসে নুসরাত ছেড়ে চলে গেল, নুসরাত ছেড়ে চলে গেছে, হ্যাঁ মানে নুসরাত ছেড়ে চলে গেছে না, তাকে টিকিট দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু তারা কেউ রাজনীতিতে থাকতে চাননি। আমাদের সাথে যথেষ্ট ইন্টারাকশন হয়েছে এবং তারা বলেছিলেন যে এই রাজনীতির এই তাদের নয়, তারা থাকতে চাইছিল, তারা রাজনীতিতে থাকতে চাননি, কিন্তু কেউ মাঝ রাস্তায় নিজের দায়িত্ব ফেলে দিয়ে চলে যাননি। আমি এটা পয়েন্ট আউট করতে চাইছি যে অভিজিৎ গাঙ্গুলি এটা করবেন, সেটা তোমার আশঙ্কা। এবং আমি আপনাকে বলছি, আমি আপনাদের এইটুকু বলছি, দুর্গাপুজোর পরে আপনার ইন্ডিয়া ট্যুরের টিম একটু তমলুকে গিয়ে যাবেন মানুষের কাছে। এখন কি আফসোস হচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন, দেখবেন তো তমলুকের মানুষ কি বলে। একটু পুজোর পরে যাবেন, কারণ এখনো তো হানিমুন পিরিয়ডে আছে সবাই, যারা জিতেছেন প্রত্যেকেই। আমি আপনাদের এইটুকু বলতে পারি। বাকি অভিজিৎ গাঙ্গুলির জন্য আমার একদম শুভেচ্ছা থাকবে। তার সম্পর্কে আমার যে অবজারভেশন, সেটা আমার ব্যক্তিগত অবজারভেশন, একজন জনপ্রতিনিধি হিসাবে তার প্রতি আমার একদম শুভেচ্ছা থাকবে। তিনি খুব ভালোভাবে কাজ করুন। আমার তো টার্গেট ছিল তমলুককে পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ লোকসভা বানাবো যদি জিততে পারি, তো সেটা করার সুযোগ সেখানকার মানুষ আমাকে দেননি। যদিও 6,90,000 মানুষ আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, সংখ্যাটা নেহাত কম নয়। বহু আসনে বহু লোক জিতেছেন, তারা 6,90,000 ভোট পেয়ে যেতেন। তো আমি সেই জায়গা থেকে তাদের প্রতি একদম কৃতজ্ঞ, যারা আমাদের ভোট দিয়েছেন, আমাকে ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কিন্তু আমি অভিজিৎ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানাই, তিনি তমলুককে 1 নম্বর জায়গাতে নিয়ে যান, তিনি তমলুককে পার্লামেন্টে রিপ্রেজেন্ট করুন।
আমার 100% শুভেচ্ছা তার প্রতি থাকবে। সবার শেষে দেবাংশু, লুকিং ফরওয়ার্ড, এখন তুমি একটা ছোট বিরতি নিয়ে, ব্রেক নিয়ে আবার রাজনীতিতে মানে একটা চূড়ান্ত যেটাকে বলা হয় একটা চাপের ইলেকশনের পরে একটা ছোটখাটো ব্রেক, অবভিয়াসলি কোয়াইট ন্যাচারাল, নিয়ে তুমি আবার রাজনীতিতে প্রত্যাবর্তন করছো। সেই জায়গায় দাঁড়িয়ে হাউ আর ইউ লুকিং অ্যাট ইউর ফিউচার ইন দ্য তৃণমূল কংগ্রেস? আমি কিভাবে দেখি না, এটা মানে খুব একটা এক্সপেকটেশনের জায়গা তো নেই, কারণ সেরকম ভাবনা চিন্তা করা উচিত না। দলের একজন কর্মী, দলটা তো ভালোবেসে করতে এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। এক্সপেকটেশন থাকা তো কোনো খারাপ বিষয় না, মানে আমার ব্যক্তিগতভাবে এমএলএ হবে, আমার ব্যক্তিগতভাবে এটা অ্যাসপিরেশন, এবং সেটা আছে। অবশ্যই জনপ্রতিনিধি হতে চাই। দল যখন এইবার জনপ্রতিনিধি করার জন্য এতটা এগিয়ে দিয়েছে, আমি বিশ্বাস করি আগামী দিনে আরও এগিয়ে দেবে। তো সেটা তো অবশ্যই জনপ্রতিনিধি হতে চাই এবং একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এবং নিজের অনেক কিছু প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংগুলোকে ইমপ্লিমেন্ট করতে চাই। আমি যেই এলাকার জনপ্রতিনিধি হব, আমার টার্গেট হচ্ছে 5 বছর পরে সেই কনস্টিটিউয়েন্সির একজন মানুষেরও যেন পলিটিক্যাল কারণে চোখের জল না ঝরে, এটা আমার টার্গেট। এবং এই পলিটিক্যাল কারণ কেন? পলিটিক্যাল কারণ মানে বলছো, আমি পলিটিক্যাল কারণ না এটা বলছি না যে মারামারি এইসব বলছি না, আমি সেটাই না, আমি এটা বলছি না। রাজনৈতিক হিংসার কারণে কোনো মানুষের চোখের জল না ঝরে, এই কথাটা তোমরা বলছো না? এটা তো ইনক্লুডেড পলিটিক্সের কারণে। তোমাদের দলের নেতাদের সাগরেদরা চ্যাংদোলা করে লোকজনকে পেটাচ্ছে, আমরা এগুলো সমর্থন করি না। রাজনৈতিক ছত্রছায়া সব জায়গাতে এরকম গলা ফাটাও না, সব জায়গাতে এরকম খারাপ মানুষ থাকে। অন্তত আমাদের এখানে গাড়ি করে কৃষকদের পিষে দেওয়ার পরও তার বাবাকে তো মন্ত্রী রেখে দেওয়া হয় না। তো আমরা এরকম নই। আমরা কোনো ঘটনা ঘটলে ঘটনা তো মমতা ব্যানার্জি গিয়ে আটকাবেন না সব জায়গায়, তিনি তো জানেন না কোথায় কি হচ্ছে। হয়ে যাওয়ার পর তিনি কি অ্যাকশন নিচ্ছেন পুলিশ। এর আগে তো এই জয়ন্তের কথাই আপনি ইঙ্গিত করতে চাইলেন, অট্টালিকা বানিয়ে রেখে। আমি বলছি জয়ন্ত 5 বার অ্যারেস্ট হয়েছে এর আগে, পুলিশ করেছে, এই পুলিশই করেছে অ্যারেস্ট। যদি পুলিশ না জানতো অ্যারেস্ট হলো কি করে 5 বার? জয়ন্তর অট্টালিকা, জয়ন্তর ভাইরা বলছে যে জয়ন্ত এই বাড়ি তৈরিতে 10 পয়সাও লাগায়নি, তার বাকি কাকারা মিলে 51 পরিবার 17-18 জনে তারা মিলে নাকি করেছেন। আমার দরকার নেই, জয়ন্ত বাড়ি করেছে, আমার জয়ন্তর বাড়ি নিয়ে ইন্টারেস্টও নেই। পাপ ভেঙে দিক, বুলডোজার দিয়ে গুড়ি দিক, আমার কিছু যায় আসে না। আমি যে কথাটা বলতে চাইছি যে পলিটিক্যাল কারণে চোখের জল ঝরবে না, তার মধ্যে যেমন এটা পড়ে যে রাজনৈতিক কারণে মারামারি কাটাকাটি হবে না, অন্তত আমার কনস্টিটিউয়েন্সিতে। তার মধ্যে আরও কারণ পড়ে যে মানুষ পলিটিক্যাল সিস্টেম থেকে যেটা ডিজার্ভ করে, মানুষের বেসিক নিডসগুলো, যে কারণে একটা মানুষ ধরুন অভাবে রয়েছে, সে দুটো ওষুধ কিনতে পারছে না, তার ঘোরতর কিছু রোগ হয়েছে, সে হাসপাতালে একটা বেড পাচ্ছে না, বা একটা বয়স্ক মানুষ তাকে তার ছেলে মেয়ে বাড়ির বাইরে বার করে দিয়েছে, এই সমস্ত মানুষগুলোর চোখের জল মোছানোর দায়িত্ব থাকবে আমার। এটা আমার টার্গেট, যে যেখানেই আমি জীবনে কোনোদিন যদি জনপ্রতিনিধি হতে পারি, আমি সেই কনস্টিটিউয়েন্সির মানুষের চোখের জল 5 বছরে শূন্য করবো।